আসসালামু আলাইকুম। একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে কথা বলতে চাচ্ছি, যে আমাদের বাচ্চাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেটি হচ্ছে ভালো স্কুল কোনটি? আমরা আমাদের গার্ডিয়ানরা আমাদের সর্বস্ব ত্যাগ করে চেষ্টা করি যে বাচ্চাকে ভালো স্কুলে দেওয়ার জন্য। তো ভালো স্কুল কি আসলে আমরা পাচ্ছি? আমরা অনেকে নাম শুনে শুনে ভালো স্কুল চয়েস করছি, কিন্তু যাওয়ার পরে কিন্তু পড়াশোনা সেভাবে দেখছি না। অনিয়ম, বিশৃঙ্খলা, অবহেলা চলছে। তো আসলে কোনটি ভালো স্কুল? ভালো স্কুলের বৈশিষ্ট্য কী? সেগুলি যদি আমরা জানি, তাহলে হয়তোবা সেভাবে আমরা বাচ্চাদেরকে অ্যাডমিশন করাতে পারবো। তাহলে এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, তাহলে শেয়ার করুন এবং অন্যদেরকে জানার সুযোগ করে দিন। আমরা আন্তর্জাতিক মেথড এবং টিচিং লার্নিং টেকনিক অনুযায়ী ভালো স্কুলের বৈশিষ্ট্য কী কী হওয়া উচিত, সেগুলি নিয়ে এখন আমরা আলাপ করছি। তাহলে আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী, মেথডস অনুযায়ী এবং টিচিং লার্নিং টেকনিক অনুযায়ী একটি ভালো স্কুলের বৈশিষ্ট্য হতে পারে, টিচার যেমন হবে, তিনি যে সাবজেক্টটি পড়াবেন সেই সাবজেক্টে উনি যেন নিজে ব্যক্তিগতভাবে পড়াশোনা করে আসেন। আমরা অনেক সময় দেখি বাংলাদেশে অনেক স্কুল রয়েছে, আমি পড়েছি বাংলা, আমাকে দেওয়া হচ্ছে ধর্ম, আমাকে দেওয়া হচ্ছে ইংরেজি, গণিত। তো আমি ইংরেজিতে অনার্স করে এসেছি, অনার্স মাস্টার্স করে এসেছি, আমি যেন ইংরেজিটাই পড়াই। তো এই ধরনের টিচার যেন স্কুলে রাখা হয়। নাম্বার 2, আমরা লেসন প্ল্যান স্কুলে যেন বাচ্চারা, স্টুডেন্টরা যেন, টিচাররা যেন লেসন প্ল্যান ব্যবহার করে, লেসন প্ল্যান করে। তো লেসন প্ল্যানটা কী সেটি আমি বুঝিয়ে দিচ্ছি। তাহলে আমাদের লেসন প্ল্যান করে ক্লাস করতে হবে। লেসন প্ল্যানটা হচ্ছে এমন একটি জিনিস যে আমি ধরেন টেন্স পড়াবো এবং টেন্সের প্রেজেন্ট টেন্স পড়াবো। তো প্রেজেন্ট টেন্স পড়ালে আমি কিভাবে শুরু করব? 40 মিনিটের ক্লাস। এই ক্লাসটা আমি শুরুতেই যে বলবো যে বাচ্চারা, আজকে আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স পড়ব। এভাবে বাংলাদেশে পড়ানো হয়, কিন্তু কোনো মতেই এভাবে ক্লাস শুরু করা যাবে না। আপনার একটি প্রবিং কোশ্চেন দিয়ে শুরু করতে হবে, আপনার ব্রেইন স্টর্মিং দিয়ে শুরু করতে হবে। তাহলে একটি উদাহরণ আমরা জীবনের সাথে মিলিয়ে একটি উদাহরণ দেব, একটি কথা প্রশ্ন করব। প্রশ্ন করলে বাচ্চারা যেন প্রেজেন্ট ইনডিফিনিটের সাথে রিলেটেড একটি ঘটনা বুঝে যায়। তারপর যখন আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স শুরু করব, তাহলে তার কাছে যাতে নতুন কিছু মনে না হয়। তাহলে এভাবে হবে আমাদের প্রবিং কোয়েশ্চেন বা একটি ক্লাস আমরা শুরু করব। তারপরে আমরা 2 মিনিটে এই প্রবিং কোশ্চেনটা শেষ করবে। এরপরে আমাদের টিচিং লার্নিং, আমাদের যে অবস্থাটা শুরু করব বাচ্চাদেরকে শেখানোটা আমরা সর্বোচ্চ 15 মিনিট দিলাম। তো ধরেন 15 মিনিটে এটা স্টুডেন্ট সেন্টার্ড হবে। তো বাচ্চাদেরকে কোশ্চেন করে করে তাদেরকে সেই বিষয়টা আমরা বুঝিয়ে দেব, এবং এমনভাবে কোশ্চেন করব যাতে ক্লোজ এন্ডেড কোশ্চেন হয়। আর সেই ক্লোজ এন্ডেড কোশ্চেনগুলি কেমন হবে? ধরেন আমি যদি বলি বাংলাদেশের আন্তর্জাতিক মানের অলরাউন্ডার কে, আমরা সবাই বলবো, প্রায় সবাই 99% সাকিব আল হাসান। তো আমি কিন্তু শুনতে চাচ্ছি সাকিব আল হাসানের নাম, এই জন্যে কিন্তু আমি কোশ্চেনটা করছি। তো এইভাবে আমরা কোশ্চেনটা করব যাতে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের দিকে চলে যায়। তারপর বাকি সময়টা আমাদের যখন 25 মিনিট থাকবে, আমরা স্টুডেন্টদেরকে ইভ্যালুয়েট করব, মূল্যায়ন করব। ক্লাসে আমরা মূল্যায়ন করব যে বাচ্চারা কি শিখলো, অথবা গ্রুপ ওয়ার্ক দেব। তো এর মাধ্যমে আমরা বাচ্চাদেরকে ইভ্যালুয়েট করব এবং তাদের কী কারেকশন দরকার, কারেকশন দিয়ে আসব। এই কাজগুলি যদি আমরা 40 মিনিটে করি, তাহলে কিন্তু আমাদের লেসন প্ল্যানটা কার্যকর হয়ে গেল। আর কার্যকর যদি হয়, তাহলে কিন্তু ক্লাসের পড়া ক্লাসে শেষ। আমরা যে দেখি বাচ্চারা ক্লাস করে আসলো, তারপরেও টিচারদের সাথে প্রাইভেট তাদের পড়তে হয় পছন্দের টিচারদের সাথে। কেন আমাদের পছন্দের টিচারের সাথে প্রাইভেট পড়তে হবে? তাহলে আমি এত দামি স্কুলে, এত ভালো স্কুলে পড়ালাম কেন? আপনি বিদেশে কোনো স্কুলে দেখাতে পারবেন না যে একটি প্রাইভেট পড়ানো হচ্ছে। তো এই হচ্ছে ঘটনা। আমরা লেসন প্ল্যানটা তখনই কার্যকর করতে পারবো যখন আমাদের টিচার এবং স্টুডেন্টস রেশিও আন্তর্জাতিক মানের থাকবে। তো সেই একজন টিচারের সাথে আমাদের স্টুডেন্টসদের রেশিও কীরকম হবে? তো আমরা যদি ছোট ক্লাসগুলি দেখি, তো সেই ক্লাসগুলিতে আমাদের স্টুডেন্টস এবং টিচার্সদের রেশিও হবে
10 থেকে 15 জন একেবারে এলিমেন্টারি ক্লাসগুলিতে, প্লে, কেজি, নার্সারি 1 এই ধরনের ক্লাসগুলিতে। আর হায়ার ক্লাসগুলিতে আমরা 20 থেকে 30 জন রাখতে পারবো। এর চেয়ে বেশি যদি হয় আমরা লেসন প্ল্যান কাজ করতে পারবে না, আমরা এতজন স্টুডেন্টদের দিকে আমরা টেক কেয়ার করতে পারবো না। তারপর আরেকটি বিষয়, আমাদের টিচার্সরা হতে হবে একেবারে ফ্রেন্ডলি। তো তারা যদি ফ্রেন্ডলি হয়, একটু গল্প করবে, একটু কথা বলবে, একটু অন্য কিছু কথা বলবে, তাদের ফ্রেন্ডলি বন্ধু যাকে হয় বন্ধু হতে হবে। যদি না হয় তাহলে স্কুলটাকে একেবারে একঘেয়েমি লাগবে, বাচ্চাদের ভয় লাগবে। তো ভয় যদি লাগে সেই স্থানে বাচ্চারা কখনোই মনোযোগ দেবে না। তারপর সেই স্কুলে পর্যাপ্ত খোলামেলা ফাঁকা স্থান থাকতে হবে, আলো বাতাস ঢুকতে হবে, যাতে বাচ্চাদের শরীর ঠিক থাকে। পর্যাপ্ত আলোর সংস্পর্শে আসতে হবে বাচ্চাদের শরীর। বাচ্চারা যাতে টিফিনে বা অন্য সময়ে পর্যাপ্ত খেলাধুলা করতে পারে, খেলাধুলার ব্যবস্থা রাখতে হবে। এরপর এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি, সংস্কৃতি বা এই ধরনের অনেক ধরনের অ্যাক্টিভিটি যাতে সেই স্কুলে থাকে সেটা রাখতে হবে। এরপর বিভিন্ন ধরনের তাদের এই কম্পিটিশন থাকতে হবে। বাচ্চার 4টি স্কিল, রিডিং, রাইটিং, স্পিকিং, লিসেনিং। অনেক বাচ্চা দেখবেন খুব সুন্দর লিখতে পারে, বললেই সে লিখে ফেলবে খাতায়, কিন্তু বলতে গেলে সে পারে না। তো এই ধরনের লেখা, পড়া, বলা, শোনা, এই ধরনের 4টি স্কিল যাতে বাচ্চাদের থাকে, স্টুডেন্টদের থাকে, তো সেই বিষয়ে আমাদের মাথায় রাখতে হবে। এরপর যদি আমরা দেখি যে গার্ডিয়ানদেরকে কল না করলেও চলবে, আমরা এটাকে খুব ভালো মনে করি। তো আমরা যদি ডায়েরিতে লিখে দিই, বাচ্চাদেরকে যদি আমরা সেভাবে ইনফর্ম করি ডায়েরিতে লিখেই, তাহলে সব হয়ে যায়। কিন্তু এই বিষয়টা আমাদের দেশে খুব বেশি করা হয়। এরপর ক্লাসে পরীক্ষা, আমরা গতানুগতিক যা পরীক্ষা দেখে আসছি, এই পরীক্ষা যত কম হবে তত ভালো হবে। আন্তর্জাতিক পর্যায়ে আপনি যদি দেখেন, কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট বা ধারাবাহিক মূল্যায়নটা কিন্তু হয়, যেটি আমাদের বর্তমান কারিকুলামে চালু হয়েছে, কিন্তু আমরা কোনো স্কুলে ধারাবাহিক মূল্যায়ন আমরা করি না। আমরা যদি ধারাবাহিক মূল্যায়ন হবে, এই যে লেসন প্ল্যান বললাম, সাথেই আমি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স পড়ালাম, ইনডিফিনিট টেন্স কতজন পারলো, কীভাবে পারলো, আমি সেটাকে একটা ভাইবা নিতে পারি, কুইজ করতে পারি, একটি প্রেজেন্টেশন নিতে পারি, গ্রুপ ওয়ার্ক করতে পারি, এর মাধ্যমে পরীক্ষাটা হয়ে গেল। তো মাস শেষে যে আমার সেমিস্টার শেষে পরীক্ষা হবে, এটা হচ্ছে আমাদের সামষ্টিক মূল্যায়ন, এবং ক্লাসের মধ্যে যেটা হয়ে যায় পড়া শেষেই, লেসন প্ল্যানের মধ্যে 40 মিনিটের ভেতরেই, সেটা হচ্ছে কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট। এই কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট যত থাকবে, বাচ্চার মূল্যায়ন এবং টেনশন ততটাই যাবে, মূল্যায়ন হবে ভালো। তো এই বিষয়গুলি আমাদের মাথায় রাখতে হবে। তাহলে এগুলো হচ্ছে আমাদের একেবারে বেসিক বিষয়গুলি, আমাদের স্কুলের স্তম্ভ যাকে বলে। তো সেগুলি হচ্ছে এগুলি। আর আমরা এই যে পরীক্ষার বিষয়টিকে যত সামষ্টিক মূল্যায়ন থেকে সরে আসবো তত আমাদের ভালো হবে। তারপরও সামষ্টিক মূল্যায়ন হচ্ছে আমার বাচ্চাটা সামগ্রিকভাবে কীরকম করলো সেটির বিষয়। দেখা যাচ্ছে যে একটি বাচ্চা অনেক দিন স্কুলে আসলো না, অথবা তার সেই মূল্যায়নটা কেমন হবে। তো সামষ্টিক মূল্যায়নে তার সেই মেধাটা যাচাই হয়ে যাবে, কিন্তু ধারাবাহিক মূল্যায়নে আমাদের বাচ্চারা প্রতিদিন ক্লাসে আসবে, প্রতিদিন তাদের একটু একটু করে শিখবে, এবং একটু একটু করে শেখাটাই তাদের কিন্তু অনেক ভালো হবে। আর প্রতিনিয়ত টিচারের ক্লাস কেমন হচ্ছে, এই ধারাবাহিক মূল্যায়ন থেকে সেও নিজেকে মূল্যায়ন করতে পারবে, যে আমার এই স্টুডেন্টটা এরকম করছে, তার এই বিষয়টা খারাপ, যদি আমি আমার টিচিং লার্নিং টেকনিকটা চেঞ্জ করি, হয়তো এই বাচ্চাটার জন্য এরকম হবে। আর গ্রুপ ওয়ার্ক করে ভালো বাচ্চাদের দ্বারা অপারগ বাচ্চাদের অ্যাক্টিভিটি কিন্তু বৃদ্ধি করা যায়। তো এইভাবে কিন্তু আপনার ক্লাসের পড়া ক্লাসের শেষ। আপনারা চিন্তা করে দেখবেন বাংলাদেশের কোন স্কুলটাতে ক্লাসের পড়া ক্লাসে শেষ হচ্ছে, এবং যদি না হয় তাহলে কেন হচ্ছে না। তো এর উত্তর আপনারা কিভাবে বের করবেন আপনাদের বিষয়। তো কোন স্কুলগুলোতে আপনারা দিতে পারবেন, বা আমরা অনেকেই গরিব আছি যারা বাচ্চাদের ঘিরে টেনশনে আছি, কোন স্কুলে দিলে আমরা আর্থিকভাবে আমাদের একটু সাশ্রয় হবে, অথবা আমরা ভালো একটু পড়াশোনা পাবো,
কিভাবে এই বর্তমান বাজার আমরা টিকে থাকতে পারবো, পড়াশোনা বা সব কিছু মিলে সেটির উপর আরেকটি ভিডিও দেওয়ার চিন্তা করবে ইনশাল্লাহ। তো আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে আমার জন্য দোয়া করেন, ভিডিওটি শেয়ার করুন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।